বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি ল্যাটিস এনার্জি এবং হাইড্রেশন এনার্জি নিয়ে আলোচনা করব। আমি যখন ইন্টারে ছিলাম তখন ল্যাটিস এনার্জি এবং হাইড্রেশন এনার্জি নিয়ে আমার গোলপাক লেগে যেত। আমি বুঝতে পারতাম না কেন হাইড্রেশন এনার্জি ল্যাটিস এনার্জি থেকে বেশি হলে একটা সলভেন্টে একটা সলিউট দ্রবীভূত হয়। তো আমি চেষ্টা করব তোমাদেরকে প্রথমে ল্যাটিস এনার্জি এবং হাইড্রেশন এনার্জি সেটা বুঝিয়ে পরবর্তীতে কেন হাইড্রেশন এনার্জি ল্যাটিস এনার্জি থেকে বেশি হলে কোনো একটা দ্রব দ্রাবকে দ্রবীভূত হয়। তাহলে শুরু করি। ল্যাটিস এনার্জি কি? আমরা দেখতে পারতেছি ল্যাটিস এনার্জিতে আমি দুইটা চিত্র দেখাইছি, কারণ হচ্ছে ল্যাটিস এনার্জি দুই ধরনের। একটা হচ্ছে ল্যাটিস ফরমেশন এনার্জি, আর একটা হচ্ছে ল্যাটিস ডিসোসিয়েশন এনার্জি। আমি সুবিধার জন্য দুইটে লিখে দিই। এখানে দেখা যাচ্ছে আয়ন 1 আর আয়ন 2 যুক্ত হয়ে একটা কম্পাউন্ড তৈরি করছে, যেটাকে বলা হচ্ছে ল্যাটিস স্ট্রাকচার। আর এখানে দেখা যাচ্ছে সেটাতে শক্তি নির্গত হয়েছে। এটা কেন হয়েছে এটা আমি বুঝিয়ে দিই। এটা হচ্ছে যে ল্যাটিস ফরমেশন এনার্জি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পরমাণু এবং আরেকটা পরমাণু যুক্ত হয়ে একটা ল্যাটিস কম্পাউন্ড তৈরি করছে। তাহলে ল্যাটিস কম্পাউন্ডটা তৈরি করার সময় কেন এনার্জিটা নির্গত হচ্ছে? কারণ আমরা জানি কোনো একটা কম্পাউন্ড যখন যুক্ত হয় তখন শক্তি ওখান থেকে নির্গত হয়, এবং যত বেশি শক্তি নির্গত হয় ওই কম্পাউন্ডের স্টেবিলিটিটা তত বেশি হয়। তাহলে এখানে আমি যদি ধরি Na প্লাস ক্লোরাইন NaCl সলিড, তাহলে এখানে কিছু শক্তি নির্গত হবে। এটা হচ্ছে যে HLF, যেটা হবে নেগেটিভ। এখানে কেন নেগেটিভ এটা আশা করি বুঝতে পারতেছি, কারণ এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়াতে শক্তির যেই ভ্যালুটা সেটা হচ্ছে নেগেটিভ হয়। আর এলএফ দিয়ে আমি বুঝাতে চেয়েছি ল্যাটিস ফরমেশন এনথালপি। এনথালপি মানে অনেকে আমরা বুঝতে পারি না। এনথালপি হচ্ছে যে চেঞ্জ অফ হিট, মানে ওই হিটটা কি কি কাজে ব্যবহৃত হচ্ছে। তাহলে এটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি কি সোডিয়াম পরমাণু বা এটা আয়ন, সোডিয়াম আয়ন গ্যাসীয় অবস্থায় এবং ক্লোরিন আয়ন গ্যাসীয় অবস্থায় যখন পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয় তখন একটা এনার্জি ও পরিবেশে নির্গত করে। ওই যে এনার্জি যেটা পরিবেশে নির্গত হয় ওইটাকে আমরা বলি ল্যাটিস ফরমেশন এনার্জি, এবং এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া হওয়ায় এটার ড্যালএইচ এর ভ্যালুটা হবে নেগেটিভ। ঠিক আমার ডান পাশের যে চিত্রটি দেখতে পাচ্ছি এখানে একটি ক্রিস্টাল NaCl এর, যেটা ডিসোসিয়েট হয়ে Na প্লাস এবং Cl মাইনাস তৈরি করেছে, যেটা পরবর্তীতে পানির সাথে হাইড্রেটেড অবস্থায় পাওয়া গেছে। তাহলে আমি বলেছি ল্যাটিস এনার্জি দুই ধরনের। এখন আমি ল্যাটিস ফরমেশন এনার্জিটা আলোচনা করেছি, এখন ল্যাটিস ডিসোসিয়েশন এনার্জিটা আলোচনা করি। তাহলে এই পেজে আমি ল্যাটিস ডিসোসিয়েশন এনার্জিটা আলোচনা করি। ল্যাটিস ডিসোসিয়েশন এনার্জি বা L.D.E। এখানে আমরা দেখতে পাচ্ছি NaCl একটা কঠিন বস্তু, মানে সলিড সাবস্ক্রিপ্টে। এটা যখন বিয়োজিত হয় নিশ্চয়ই এখানে একটা শক্তি দিতে হয়েছে। আমি শক্তিটা দিয়ে দিই। ডেল এইচ এল ডি,
বোঝা যাচ্ছে ল্যাটিস ডিসোসিয়েশন এনার্জিটা আমি প্রয়োগ করেছি, যার কারণে সলিড অবস্থায় থাকা সোডিয়াম লবণটা Na প্লাস গ্যাসিয়াস আয়ন আর ক্লোরাইড গ্যাসিয়াস আয়নে পরিণত হয়েছে। এই ক্ষেত্রে ডেল এইচ পজিটিভ, কারণ এটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া না, এটা একটা তাপহারী বিক্রিয়া। কারণ এখানে তাপটা আমরা শোষণ করার মাধ্যমে সলিড থেকে গ্যাসিয়াস স্টেটে নিয়ে যাচ্ছি এবং ওই সংযুক্ত আয়নগুলোকে পৃথক করতেছি। তার মানে এখানে এটাই হচ্ছে যে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। আশা করি এতটুকু বোঝা যাচ্ছে। আমি আগের পেজে ওইটা ঠিক করে নিই। এটা ল্যাটিস এনার্জি, ফরমেশন এনার্জি, এটাকে আমি বলছিলাম তাপ উৎপাদী, ডেলিজটা নেগেটিভ, আর এটার রিঅ্যাকশনটার নাম হচ্ছে যে এক্সোথার্মিক। আশা করি ছবির মাধ্যমে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে যে এল এফ ই বা ল্যাটিস ফরমেশন এনার্জি, আর এটা হচ্ছে যে এল ডি ই বা ল্যাটিস ডিসোসিয়েশন এনার্জি। এখন এখানে কিছু ক্রাইটেরিয়া আমরা জেনে নিলে আমাদের জন্য ভালো হয়। সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি, সংক্ষেপে আমি এটাকে ল্যাটিস এনার্জি বলতেছি। আর এখানে একটা জিনিস, এই যে এখানে এটাকে যদি আমি ডেল এইচ ইকুয়াল টু প্লাস এক্স কিলোজোল মোল বলে থাকি, তাহলে ল্যাটিস ফরমেশন এনার্জিটা হবে ভ্যালু সেম, বাট সাইনটা হবে নেগেটিভ। ডেল এইচ ইকুয়াল টু নেগেটিভ অফ এক্স কিলোজোল পার মোল। আশা করি এতটুকু বোঝা গেছে। কারণ আমি বলতেছিলাম ল্যাটিস এনার্জি কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি সংক্ষেপে এলই সমানুপাতিক চার্জ এর পজিটিভ এবং নেগেটিভ আয়নের সমানুপাতিক, আবার ল্যাটিস এনার্জি দূরত্বের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা যদি এটা লিখি ল্যাটিস এনার্জি ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক কিউ পজিটিভ কিউ নেগেটিভ ডিভাইড বাই আর, তাহলে এটা একটা রিলেশন আমরা পেয়েছি যে আমার পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নের চার্জ যত বেশি হবে ল্যাটিস এনার্জি তত বেশি হবে। তাহলে আমি বলতে পারি, তাহলে দুইটা উদাহরণের মাধ্যমে আমি ব্যাপারটি বুঝিয়ে দিই। NaF আর MgF দুইটাই সলিড স্টেটে নেওয়া হলে NaF ডিসোসিয়েট হয়ে Na প্লাস গ্যাস আর ক্লোরাইড গ্যাস তৈরি করবে। এখানে চার্জ এক, আর এই ক্ষেত্রে Mg2 প্লাস আর ফ্লোরিন আয়ন। তাহলে এখানে যেহেতু Mg2 প্লাস এর চার্জটা Na প্লাস চার্জ থেকে বেশি, তাই ল্যাটিস এনার্জি অফ MgF ল্যাটিস এনার্জি NaF থেকে বেশি হবে। আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে যে ল্যাটিস এনার্জি বেশি হবে যদি সংযুক্ত পরমাণু বা আয়নগুলোর ব্যাসার্ধটা যদি বেশি হয়,
ব্যাসার্ধ বলতেছি, চার্জ যদি বেশি হয় তাহলে ল্যাটিস এনার্জি বেশি হবে, আবার ল্যাটিস এনার্জি দূরত্বের ব্যস্তানুপাতিক। এটা একটু বুঝার ব্যাপার আছে, এটা আমরা হায়ার স্টাডিজে গেলে এটা আমরা বুঝতে পারি যে এইখানে ব্যাসার্ধ আকারটা কিন্তু আমরা অন্যভাবে চিনে থাকি, এটা আসলে দরকার নাই। এইচএসসি এই কনসেপ্টটা না জানলেও হয়, বাট আমি এতটুকু বুঝিয়ে দিয়েছি যে এটা কিভাবে ডিফাইন করব, আমি ল্যাটিস এনার্জিটা কিভাবে বুঝতে পারবো। এখন আমি আসি হাইড্রেশন এনার্জিটা বোঝানোর। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে যে যে সিঙ্গল ওয়াটার মলিকিউল মানে যখন NaCl টা ভেঙে Na প্লাস এবং ক্লোরাইড আয়ন তৈরি করে, তখন যে ক্লোরাইড আয়ন আর Na প্লাস আয়নটা আছে, মানে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নটা পানির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে। প্রথমে NaCl ভেঙে যায় Na প্লাস আর Cl মাইনাসে, যেটা আমরা একটু আগে পড়েছি, এটা হচ্ছে যে ল্যাটিস এনার্জি। আবার Na প্লাস আয়নটা পৃথকভাবে যখন পানির সাথে যুক্ত হয়, তখন আমরা পাই Na প্লাস aqueous। এটা হচ্ছে হাইড্রেশন এনার্জি। আবার ক্লোরাইড আয়নও ঠিক একইভাবে পানির সাথে যুক্ত হয়ে aqueous ক্লোরাইড আয়নে পরিণত হয়। এটা গ্যাসিয়াস ক্লোরাইড আয়ন। তাহলে আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি যে ক্লোরাইড আয়নের চারপাশে পানি দিয়ে সংযুক্ত হয়ে একটা মলিকিউল তৈরি হয়েছে, যেটা আমরা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ক্লোরাইড আয়নের চারপাশে চারটা এবং সোডিয়ামের চারপাশে চারটা পানির অণু যুক্ত হয়ে এটা একটা অ্যাকুয়াস কম্পাউন্ড তৈরি করেছে। এটা একটা অ্যাকুয়াস কম্পাউন্ড তৈরি করেছে। এই দুই ক্ষেত্রেই যে শক্তিটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে হাইড্রেশন এনার্জি। যখন পানিটা সোডিয়াম পরমাণু বা আয়নের সাথে, মানে সোডিয়াম গ্যাসের আয়নের সাথে যুক্ত হয়ে এবং ক্লোরাইড আয়নটা পানির সাথে যুক্ত হয়, তখন আমরা হাইড্রেশন এনার্জিটা পেয়ে থাকি। এখন হাইড্রেশন এনার্জিটা আসলে চার্জ ডেনসিটির সাথে সমানুপাতিক। হাইড্রেশন এনার্জিটা আয়নের সাইজ আর আয়নের চার্জের উপর নির্ভরশীল। হাইড্রেশন এনার্জিটা আয়নের সাইজ এবং আয়নের চার্জের উপর নির্ভরশীল। এই জিনিসটা আমি পরবর্তী পেজে আর একটু বুঝিয়ে বলি। যে ধরেন এখানে Li প্লাস গ্যাস, যেটা পানিতে যুক্ত হয়ে Li aqueous স্টেট তৈরি করে। তাহলে আমরা জানি লিথিয়াম হচ্ছে যে ৩ পরমাণু। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম ৩ পরমাণু। এখানে তো আমরা লিথিয়ামের 1s2 2s1, এখান থেকে Li প্লাস হচ্ছে 1s2। আবার Na প্লাস গ্যাসিয়াস অবস্থায় পানির সাথে যুক্ত হয়ে Na প্লাস aqueous হাইড্রেটেড সোডিয়াম আয়ন তৈরি করে। আমরা জানি Na 23 টি প্রোটন এবং নিউক্লিয়াস নাম্বার 23 এবং Na হচ্ছে যে 11 প্রোটন। তাহলে 1s2 2s2
2p6 3s1। এখান থেকে যখন সর্ববহিঃস্তরের এই ইলেকট্রনটি চলে যায় তখন আমরা পাই 1s2 2s2 2p6 এই গঠনটি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে Li এর ক্ষেত্রে শক্তি স্তরের সংখ্যা 1, কিন্তু সোডিয়াম প্লাসের ক্ষেত্রে শক্তি স্তরের সংখ্যা 2। তাহলে আমরা ভাবতে পারি যে Na প্লাস গ্রেটার দেন Li প্লাস। এটা হবে গ্যাসিয়াসের অবস্থায়, কিন্তু হাইড্রেটেড যদি একুয়াস ফর্মে আসে তাহলে Li প্লাস গ্রেটার দেন Na প্লাস। এখন এখানে প্রশ্ন হচ্ছে এটা কেন, এটা এরকম কেন হয়? তাহলে আমি এখানে আয়নের যে আগের স্লাইডে আমি দেখিয়েছি যে আয়নে হাইড্রেশন এনার্জিটা আয়নের সাইজ এবং আয়নের চার্জের উপর নির্ভর করে। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে হাইড্রেটেড অবস্থায় লিথিয়ামের যে ব্যাসার্ধটা সেটা বড় হয়ে যায়। কারণ হচ্ছে যে লিথিয়াম প্লাস যেহেতু ছোট, স্মল ইন সাইজ, কিন্তু লিথিয়ামের যে চার্জ ডেনসিটি সেটা বেশি। আর এইখানে ক্ষেত্রে যে লিথিয়াম পরমাণুটা আছে এটা একুয়াস অবস্থায় এখানে যখন পানির অণুগুলা এসে এটাকে হাইড্রেশন এনার্জিটা এক্ষেত্রে অনেক বেশি হয়। কারণ এই ক্ষেত্রে পানির অণুর সংবন্ধ হয়ে একটা বড় একুয়াস ফর্মুলা তৈরি করে, যেটা আসলে সোডিয়াম পরমাণু থেকে বেশি। তাহলে সোডিয়ামের চার্জ ডেনসিটিটা কম কেন? কারণ সোডিয়ামের ক্ষেত্রে 2টা কক্ষপথ আছে আর লিথিয়ামের ক্ষেত্রে কক্ষপথের সংখ্যা 1টি, যার কারণে সোডিয়াম এভাবে করে সোডিয়ামের চারপাশে পানির সংবন্ধ হয়ে একটা কম্পাউন্ড তৈরি করবে, যেটা হচ্ছে যে Na প্লাস একুয়াস স্টেটে, অর্থাৎ হাইড্রেটেড সোডিয়াম আয়ন, আর এটা হচ্ছে হাইড্রেটেড লিথিয়াম আয়ন। তাহলে আমরা বুঝতে পারতেছি এই ক্রমটার ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে যে সিডি বা চার্জ ডেনসিটি। এই যে এখানে সিডি। তাহলে আমরা যদি প্রথম গ্রুপের আয়নগুলার একুয়াস ফর্মে সাইজের রেশিওটা মানে সাইজের ক্রমাণুটা জানতে চাই, তাহলে এটা হবে Li প্লাস equals greater than Na plus equals greater than K plus equals greater than rubidium equals greater than cesium। এটা হবে সাইজ যখন একুয়াসে। আর এটার ব্যতিক্রমটা কেন এটা আমরা সবাই জানি, কারণ এই ব্যতিক্রমটা হচ্ছে যে হাইড্রেটেড
অবস্থায় আয়নগুলার চার্জ ডেনসিটি বেশি হওয়ার কারণে ওইটা সাইজে ছোট হলেও আয়নটার সাইজ ছোট হলেও ওইটাতে হাইড্রেটেড আয়নের সাইজটা কিন্তু বড় হবে, যেটা কি গ্যাসীয় অবস্থায় কিন্তু ছোট। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি আমরা। আর যেহেতু আমরা জানি সাইজ যত বড় হবে মোবিলিটিটা বা চলাচলটা তত কম হবে। তাহলে এক্ষেত্রে যদি সাইজের রেশিওটা এই ফরম্যাটে হয় তাহলে আমাকে কমেন্টে মোবিলিটির ক্রমটা জানিয়ে দিতে ভুলবেন না। আশা করি সবাই ভিডিওটি উপভোগ করেছেন এবং ল্যাটিস এনার্জি এবং হাইড্রেশন এনার্জি সম্পর্কে যে ধারণাটা ছিল সেটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। আমি চেষ্টা করেছি সংক্ষেপে হাইড্রেশন এনার্জি এবং ল্যাটিস এনার্জিটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। যতটুকু সম্ভব হয়েছে আমি বুঝিয়ে দিয়েছি। প্রথম থেকে এখানে ল্যাটিস এনার্জিটা হচ্ছে যে ২ ভাগে বিভক্ত, ল্যাটিস ফরমেশন এনার্জি এবং ল্যাটিস ডিসোসিয়েশন এনার্জি। তারপর আমরা পড়েছি ল্যাটিস ডিসোসিয়েশন এনার্জির ক্ষেত্রে আমরা দেখেছি এখানে যে ভ্যালুটা আসে ল্যাটিস ফরমেশন এনার্জির ক্ষেত্রেও ঠিক সেম ভ্যালুটা আসে, শুধু সাইনের পরিবর্তন হয়ে যায়। এবং ল্যাটিস এনার্জিটা আয়নগুলোর চার্জের সমানুপাতিক, কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, এবং আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা দেখেছি হাইড্রেশন এনার্জিটা কি, যেটা আমরা পেয়েছি হাইড্রেশন এনার্জি হচ্ছে সোডিয়াম কোন একটা আয়ন যখন পানির সাথে ইন্টারেকশন করে তখন ওইটা হাইড্রেটেড আয়ন তৈরি করে, যেটা সময় আমরা হাইড্রেশন এনার্জিটা ইউজ করে থাকি। এবং এই হাইড্রেশন এনার্জিটা আয়নের সাইজ আর আয়নের চার্জের উপর নির্ভর করে। আমরা তারপর দেখেছি লিথিয়াম এবং সোডিয়ামের ক্ষেত্রে যে হাইড্রেটেড রেডিয়াসটা আছে সেটা একটা ব্যতিক্রম দেখা যায়, কারণ লিথিয়াম প্লাস সাইজে ছোট হয় যখন গ্যাসীয় অবস্থায়, কিন্তু যখন অ্যাকুয়াস অথবা হাইড্রেটেড হয়ে যায় তখন ওইটার চার্জ ডেনসিটি বেশি থাকার কারণে, যেহেতু ছোট পরমাণু অথবা ছোট আয়নে চার্জ ডেনসিটিটা বেশি হয় তুলনামূলক বড় আয়নের ক্ষেত্রে। তাই আমরা এখানে যখন হাইড্রেটেড রেডিয়াস দেখেছি তখন আমরা পেয়েছি প্রথমে লিথিয়াম প্লাস, তারপর সোডিয়াম প্লাস, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, সিজিয়াম আয়ন। এভাবে করে এটা তখনই সম্ভব যখন হাইড্রেটেড রেডিয়াসটা বলবে। কিন্তু যদি এখানে গ্যাসিয়াস রেডিয়াসটা বলতো তাহলে আমরা পেয়ে যেতাম Na প্লাস, আমরা সবার আগে পাইতাম সিজিয়াম প্লাস, তারপর রুবিডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর লিথিয়াম, ছোট থেকে বড়। আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে। আমি চেষ্টা করেছি যথাসম্ভব বুঝিয়ে দেওয়ার। আসসালামু আলাইকুম। আজকে এতটুকুই।